জেলেপাড়ার পূর্ব দিকে এদের একত্র সন্নিবেশিত বাড়িগুলিকে বেড়ার বাহুল্য দেখে সহজেই চিনতে পারা যায়। যতই জীর্ণ হয়ে আসুক, ছেঁড়া চট দিয়ে, সুপুরি গাছের পাতা দিয়ে মেরামত করে বেড়াগুলোকে এরা খাড়া করে রাখে। অথচ খুব যে কঠোর ভাবে পর্দা প্রথা মেনে চলে তা বলা যায় না। মেয়েদের বাইরে না এলে চলে না, নদীতে জল আনতে যেতে হয়, পুরুষেরা কেউ বাড়ি না থাকলে দোকানে সওদা আনতে যেতে হয়, বাড়ির আনাচে কানাচে লাউ কুমড়ো ফললে, মুরগিতে ডিম পারলে গ্রামে গিয়ে বেচে আসতে হয়। বেড়াগুলো পর্দা রাখে শুধু অন্দরের, আর এমন বৌঝি বাড়িতে যদি কেউ থাকে যার বয়স খুব কাঁচা তার। এরা এবং জেলেপাড়ার অমুসলমান অধিবাসীরা সৎভাবেই দিন কাটায়। ধর্ম যতই পৃথক হোক, দিন যাপনের মধ্যে তাদের বিশেষ পার্থক্য নেই। সকলেই তারা সমভাবে ধর্মের চেয়ে এক বড় অধর্ম পালন করে, দারিদ্র। বিবাদ যদি কখনো বাধে, সে সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ, মিটেও যায় অল্পেই। কুবেরের সঙ্গে সিধুর যে কারণে বিবাদ হয়, আমিনুদ্দির সঙ্গে জহরের যে কারণে বিবাদ হয়, কুবের আমিনুদ্দির বিবাদও হয় সেই কারণেই। খুব খানিকটা গালাগালি ও কিছু হাতাহাতি হয়ে মীমাংসা হয়ে যায়। মধ্যস্থতা হয়তো করে জহর মাঝি, বলে, কুবের ভাই চার আন দেও। আরে হই আমিনুদ্দি, সামাল দে, পোলাপানের পাড়া কাইজা করস, তগর শরম নাই। কুবের লক্ষ্য করে আশ্চর্য হলো, এই আমিনুদ্দি আজ একটি বিশিষ্ট ব্যক্তি হয়ে উঠেছে। হোসেন মিয়ার দিকে সে চেয়ে নেই, সে চেয়ে দেখছে আমিনুদ্দিকে। আমিনুদ্দির অস্তিত্ব অত্যন্ত সুস্পষ্ট। জহরের মধ্যস্থতায় অনেকবার বিবাদ মিটলেও মনে মনে আমিনুদ্দির উপর কুবেরের রাগ ছিল। চোখে চোখে মিলতে সে চোখ ফিরিয়ে নিল। কেউ কথা বলে না। কি ভেবে হোসেন মিয়া হঠাৎ কুবেরকে বিলম্বিত সম্ভাষণ জানিয়ে বসল। পিছে বইলা কেন কুবের ভাই, আগাইয়া বল, খানা পিনা হয় নাই? কুবের হঠাৎ বড় উল্লাস বোধ করল। এগিয়ে সকলের সামনে গিয়ে বসে বলল, খাইছি মিয়া ভাই। বাঁ হাতের নিজের লালচে দাড়ি মুঠো করে ধরে হোসেন মিয়া বলল, গান সারে দেহি না, গেছে কই? হেডা জানে। ফিরতি বেলায় মেলার মধ্যে মাইজা কর্তা ডাইকা কয়, গায়ে ফেরস নাকি গণেশ? মাছগুলা বাড়িত দিয়া আসিস, লইয়া যা। কইয়া এক ডালা ইসা মাছ দিলেন। মাছ দিবার লইগা গনসা কর্তাগো বাড়িত গেছে সন্দ করি। মেজকর্তার নাম অনন্ত তালুকদার। কেতুপুর গ্রামখানি তারই। জেলেপাড়ার যারা 2-1 বিঘা জমি রাখে, মেজকর্তাকেই তারা খাজনা দিয়ে থাকে। মেজকর্তার নাম উল্লেখে সকলে মন দিয়ে কুবেরের কথা শুনল। হোসেন মিয়া জিজ্ঞাসা করল, কর্তা আলেন কবে? আলেন আর বৃহস্পতিবারে। হিরু মাঝি চোখ মিটমিট করতে করতে বলল, মাইজা কর্তার সগল সংবাদ দেখি রাখস কুবের। ভুবন সার লাগে মামলার কি হইল ক দেহি। কুবের বলল, কর্তা হাঁসচারের দখল পাইছেন। ভুবন সার নায়েব নাকি কয়েদ হইছে, খবর শুনি জ্যাঠা। সাঁইথির কুঞ্জ গোসাই সাক্ষী দিচ্ছে, স্যার নাকি নিজের চোখে নায়েবরে কর্তাগো কাছারি ঘরে আগুন দিতে দেখিল। প্রীতম বলল, হ, তুই জানলি কিবা? কুবের সগর্বে বলল, ইডা কি জিগাও মামা, আমার জাননের বাকি কি? শীতল বাবুর ঠায় জানলাম। শীতলের নাম উল্লেখে প্রীতম মাঝি নিঝুম হয়ে গেল। নকুল শয়তানি করে জিজ্ঞেস করল, শীতল বাবু তেনারে পালি কই কুবের? কুবের হেসে বলল, নকুলদা যান পোলা পান, জানো না কিছু? শীতল বাবুর ঠাই পয়সা পামো,
কাল রাইতে আমাগর যোগীর বাড়িতে তাগিদ দিবার গেছিলাম। পয়সা দিবার মতলব ডাকাইতটা নাই। খাতির কইরা কইল, ভয় রে কুবের, তামুক খা। তামুক টানি রাজ্যের গল্প কইরা এলাম। কইলি না পিত্তা যাবা নকুলদা? শীতল বাবু কয় মাইজা বাবু দেনায় ডুবছে। বুড়া পিতম মাঝি চঞ্চল হয়ে উঠেছিল। নকুল তখনও শয়তানি করে বলল, যুগের না পোলা হইব কুবের। কুবের বলল, কেডা জানে, মোটাইছে দেখলাম। কে জানে, কি আশ্চর্য এদের উপভোগ্য রসিকতা। যুগী পিতম মাঝির মেয়ে সম্প্রতি জেলেপাড়ারই একধারে একখানা ঘর বেঁধে মেজকর্তার মুহুরী শীতল ঘোষের সঙ্গে বাস করছে। এত লোকের মাঝে পিতমের সামনেই তার মেয়ে সম্বন্ধে নকুল যেমন অনায়াসে রসিকতা করে, সকলে হাসাহাসি করে তা উপভোগ করে বিনা বাধায় ও বিনা দ্বিধায়। পিতম রাগে কাঁপতে কাঁপতে বলে, বাইর তুই আমার বাড়ির থেকে নকইল্লা, দূর হ। নকুল মুচকি হেসে বলে, কোষা কারো কেন মামা, জবাব দিবার পারো না? মাইজা কর্তা কুবের রে এত খাতির করে কেন তাই জিগাইয়া? কুবেরের পোলা কেমন ধলা হয়েছে জিগাও। কুবের মুঠি তুলে বলে, মারুম কইলাম নকইল্লা, মাইরা লাশ করুন তরে। মনে হয় সভার চেহারা বদলে গিয়েছে। রাসু ও হোসেন মিয়াকে উপলক্ষ করে সভায় যে চাপা অসন্তোষ ও প্রতিবাদের ভাব এসেছিল, প্রসঙ্গান্তরে এখন তা বিলীন হয়ে গিয়েছে। ও বিষয়ে আর কারো কিছু বলবার বা ভাববার নেই। হোসেন মিয়া উঠে দাঁড়ায়। বিয়ানে একবার বাড়ি যাইও রাসু ভাই, পয়সা করি পাইবা মালুম হয়, নিকাশ নিয়া খারিজ দিমো। ময়নাদ্বীপের জমিন না নিলি জঙ্গল কাটনের মজুরি দিই, খাওন পরন বাদ, কাল যাইজো। লালচে দাড়ির ফাঁকে হোসেন মিয়া মৃদু মৃদু হাসে, বলে, মন করতিস হোসেন মিয়া ঠক? তোমারে ঠকাইয়া হোসেন মিয়ার ফায়দা কিসির? কোন হালারে আমি জবরদস্তি ময়নাদ্বীপি নিছি? আপনা খুশিতে গেছিলা, ঝুট না করলি মানবার আসু ভাই। ফিরা আইবার মন ছিল, আমারে কতি পারল না, একসাথে আইতাম। রাসু ঘাড় নিচু করে থাকে। আমিনদ্দি বলে, জান নাকি মিয়া? হ। শোনেন, আমি ময়নাদ্বীপি যাম না কইয়া থইলাম। হোসেন মিয়া তেমনি মৃদু মৃদু হাসে। তোমারে জাতি কই নাই আমিনুদ্দি, হুশ না হলি কেন যাওয়া? পাতলা পাঞ্জাবি ঘামে ভিজে যাওয়ায় হোসেন মিয়ার বুকের নিবিড় লোমরাজি দেখা যাচ্ছিল। সেখানে হাত দিয়ে সে আবার বলল, জান দিয়া তোমাকে দরদ করি, এনে আইস তোমরা ঘা দিলা এই দিলির মধ্যে। কুবের ভাই, ঘর যাইবে নাকি? কুবের সায় দিয়ে উঠে আসলো। দুজনে গোয়াল পার হয়ে নেমে গেল পথে। আকাশ নিবিড় মেঘে ঢেকে গেছে। দুর্ভেদ্য অন্ধকারে জেলেপাড়ার পথ পায়ের তলেও হয়ে আছে অদৃশ্য। অত্যন্ত সন্তর্পণে পা ফেলে এগোতে হয়। দীর্ঘকালের পরিচয় না থাকলে বাড়ির আনাজ কানাজ দিয়ে আঁকা বাঁকা পথ তারা খুঁজে পেত না। কুবেরের বাড়ির কাছাকাছি এসে আকাশের জমানো মেঘ হঠাৎ গলে যাওয়ায় চোখের পলকে তারা ভিজে উঠল। কুবেরের সঙ্গে হোসেন মিয়াও উঠল গিয়ে তার ভাঙা কুটিরে। দাওয়ায় ছাট আসছিল। হোসেন মিয়াকে ঘরের মধ্যেই বসতে দিতে হলো। কুবেরের দুই ছেলে লক্ষা ও চণ্ডী ঘুমিয়ে পড়েছিল। জেগেছিল গোপী। চাটাইয়ের উপর জাঁকিয়ে বসে হোসেন মিয়া তাকে আদর করে কাছে ডাকল। বলল, পিয়াস জানায় বিবি জান, পানি দিবা না? গোপী ঘটিতে জল এনে দিলে আলগোছে মুখে ঢেলে দিয়ে ঘটিটা দাওয়ার প্রান্ত দেশে রাখল। ঘরের চাল বেয়ে যে জলের ধারা পড়ছিল, আঁচলা ভরে সেই জল ধরে ঘটির গায়ে ঢেলে ঢেলে ঘটিটা গোপী করে দিল শুদ্ধ। রাত বাড়তে থাকে। বৃষ্টি ধরবার লক্ষণ দেখা যায় না। পিসি ঢেকি ঘরে গিয়ে ঝাঁপ বন্ধ করে শুয়ে পড়ে। ভাইদের পাশে শুয়ে গোপীর দুচোখ ঘুমে জড়িয়ে আসে। শ্রান্ত কুবেরের চোয়াল ভেঙে হাই ওঠে।
বাইরে চলতে থাকে অবিরাম বর্ষণ। কিছুক্ষণ বৃষ্টি হবার পর ঘরের ফুটো কোণ দিয়ে ভিতরে জল পড়তে আরম্ভ করেছিল। চেয়ে দেখে হোসেন মিয়া আপনা থেকেই কাল সকালেই কুবেরের ঘর ছাইবার শন দেবার কথা বলেছে। কুবের একসময় উঠে গিয়ে মালার অবস্থা দেখে আসে। বহু যত্নে কুবের তার আঁতুড়ের চারদিকে বেড়ার সমস্ত ফুটো বন্ধ করেছে। দাওয়ার এদিকটা ভেসে গেলেও আঁতুড়ে বৃষ্টির ছাট ঢুকবার কোনো পথ নেই। মেঝেটাই শুধু হয়ে আছে ভিজে স্যাঁতসেঁতে, যার কোনো প্রতিকার করার সাধ্য কুবেরের নেই। আর কটা দিন পরেই মালা এখান থেকে মুক্তি পাবে। বুকে পিঠে তার যে অল্প অল্প ব্যথা হয়েছে, কদিন এখানে থাকার ফলে সেটা বেড়ে না গেলেই বাঁচা যায়। মালা ভয় ভয় বলল, আমারে দুকা মুড়ি দিবা গো। কেন, ভাত খাস নাই? খাইছি, ভাতে টান পড়ল, পেট বইটা খাই নাই, অহন খিদায় পেট জলে। জ্বালাইয়া মারস বাপু তুই, বলে কুবের হাঁড়ি কলসি খোঁজে পিসির নিজের জন্য লুকোনো কতগুলো চিড়ে মালাকে এনে দেয়। উঠে বসে অন্ধকারেই চিড়ে মুখে দিয়ে মালা বলে, হোসেন মেয়েরে খাইতে দিবা না? কি দিম? মেলা থেকে আম না আনছিল, তাই দাও, খারবা কি? খিদায় মানুষটা খুন হইয়া যায় না? কুবেরের হঠাৎ মনে পড়ল, ভাবে সিধুর কাছ থেকে যে মাংসের ব্যঞ্জন পাওয়া গিয়েছে তাই দিয়ে আতিথ্য করলে মন্দ হয় না। মুসলমান মানুষ মাংস বেশ পছন্দ করবে। কিন্তু পরক্ষণেই এ বিষয়ে কুবেরের উৎসাহ কমে যায়। এমন একদিন ছিল হোসেন মিয়া যখন খাসির মাথার ব্যঞ্জন পেলে ধন্য হয়ে যেত। আজ যার তার রান্না, ওসব কি আর সে খাবে? শুধু না খাওয়া নয়, খেতে বললে হয়তো সে আজ অপমানই বোধ করে বসবে। তার চেয়ে আম যখন আছে তাই দেওয়া ভালো। ঘরে গিয়ে কুবের একটু অবাক হয়। চাটাইয়ে চিত হয়ে শুয়ে ইতিমধ্যেই হোসেন মিয়া ঘুমিয়ে পড়েছে। কুবের সন্তর্পণে মৃদুস্বরে একবার বলে, মিয়া ভাই। সাড়া না পেয়ে ঠেলা দিয়ে ঘুম ভাঙায় গোপীর। সিধুর ঠাঁই বেনু নামছিলি গোপী? ঘুমে আদমারা গোপী বলে, আনতি কইয়া গেলাম না হারামজাদি। বাহুমূলে কুবেরের জোর টিপুনিতে গোপী চমকিয়ে সজাগ হয়ে বসে। বলে, আনতি গেছিলাম বাবা, দিল না, কইল বিড়ালে সব খাইয়া গেছে গা। বিড়ালে খাইয়া গেছে কইল না? গোপী সায় দিল। কুবের রাগে আগুন হয়ে বলল, হালা জুয়াসর, র বিয়ানে খাও মনে বিড়াল রে, হালা বজাইত। ছাড়া পাবা মাত্র গোপী ঢুলে পড়ল। ঘুম বোধহয় আসে তার সঙ্গে সঙ্গেই। ঘরের যে কোণে জল পড়ছিল, কুবের সেখানটা পরীক্ষা করে দেখে। জল বের হয়ে যাবার জন্য সেখানে সে একটি সরু নালি করে দিয়েছিল। মাটি গলে তা প্রায় বুজে এসেছে। জল জমে ঘরের ভিতরের দিকে এগিয়ে আসছে অনেক দূর। হাত দিয়েই নালিটা সাফ করে কুবের জল বের করে দেয়। তারপর এক গভীর সমস্যার কথা ভাবতে থাকে। ডিবরিতে বেশি তেল নেই, অল্পক্ষণের মধ্যে নিভে যাবে। হোসেন মিয়াকে ডেকে তুলে আম খাওয়ার অনুরোধ এখন সে জানাবে কি? বাদলা নেমে ঠান্ডা পড়েছে। লোকটা আরামে গভীরভাবে ঘুমোচ্ছে, ডাকলে চটবে না তো? ঘুমের মধ্যে হোসেন মিয়া পাশ ফেলল। দেখো হঠাৎ কুবের কি আবিষ্কার করেছে। হোসেন মিয়ার লম্বা পাঞ্জাবির পকেট থেকে বের হয়ে আসছে আন করা নতুন একটা টাকা পয়সা রাখবার ব্যাগ। ব্যাগটা সে আজই মেলায় কিনেছে সন্দেহ নেই। শখ করে নতুন ব্যাগে কত টাকা পয়সা হোসেন মিয়া রেখেছে কে জানে। ব্যাগটা ফুলে মোটা হয়ে গেছে। কুবেরের দেহে কাঁপুনি ধরে যায়। এক মুঠো টাকা ও রেজকি থেকে প্রথমে সে একটা আধুলি ছাড়া আর কিছু নিতে সাহস পায় না। তারপর সে ভেবে দেখে যে এতগুলি খুচরো রেজকি কি আর হোসেন মিয়া হিসাব করে গুনে গেঁথে রেখেছে? আরো একটা সিকি এবং একটা আনি সে বের করে নেয়। ব্যাগটা হোসেন মিয়ার লম্বা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে ফুঁ দিয়ে সে ডিবরিটা নিভিয়ে দেয়। তখন একটা বড় ভয়ানক ব্যাপার ঘটে যায়।
গোপী রুদ্ধ নিঃশ্বাসে বলে, বাবা। কুবেরের দেহ শিরশির করে, মেরুদণ্ডটা ঠিক মাঝামাঝি। সুবজা গোপী, ঘুমসা। আমারে কাইল পয়সা দিবা। দিমু, সুবজা, ঘুমসা গোপী। গোপী আর কথা বলে না। অন্ধকারে দুহাত লম্বা ছোট চাটাইটা সন্তর্পণে বিছিয়ে কুবের শুয়ে পড়ে।